আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ছাত্রলীগের 3 মিনিটের একটি ঝটিকা মিছিলের ভিডিও এরই মধ্যে আওয়ামী লীগ প্রকাশ করেছে। কখনো ফেসবুক, আবার কখনো রাজপথে ঝটিকা মিছিল করে নিজেদের দাবি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত হওয়া রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ। সবাইকে জানাই ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে গণদোলাই দিল বিএনপি। কি ঘটাই দিল বিএনপি? একদিকে আওয়ামী লীগ ফেরার জন্য প্রত্যয় নিয়ে বসে আছে, যে কোনো সময় ফিরতে পারে। অনেকেই মনে করছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে, যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড়, প্রেক্ষাপট, যে কোনো সময় রাজনীতির অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারে। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে, আর আওয়ামী লীগ দেখিয়ে দিল আওয়ামী লীগ এসব হুঙ্কারে ভয় পায় না। যত বেশি হুঙ্কার দিবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে, তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে। তা আজকেও প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগেরও এখন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে তারা আসতেছে, এই সাউন্ডটা আসতেছে। এখন আওয়ামী লীগের ভয়ে সরকার যেন প্রকম্পিত, বৈষম্য বলেন, নাগরিক বলেন, জামাত বলেন, সবার মধ্যে একটা ভয় আছে। নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা, আওয়ামী লীগের আন্দোলন বেগবান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা, এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে কিনা, বিএনপি যে সরকারের সঙ্গে একমত হচ্ছে না, যে ডেটে বিএনপি নির্বাচন চাইছে সেই ডেটে সরকার নির্বাচন করবে না। নাপাক পার্টির নেতাকর্মীরা মনে করছে যে সার্জিস এবং হাসনাত তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে, কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা, তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু একুল উকুল দুকুলি হারাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বিএনপি নির্বাচনের সময় চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, প্রধান উপদেষ্টার আগের কথা মতো। কিন্তু সর্বশেষ যে মিটিংটা সরকারের সঙ্গে তারা করলো, সেখানে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 26 জুন পর্যন্ত যে কোনো সময় সরকার নির্বাচন করতে চায়। বিএনপি তাতে সন্তুষ্ট হয়নি এবং আন্দোলনের ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল। এই বৈঠক শেষেও মির্জা ফখরুল সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন। তারপরে একদিন যেতে না যেতেই দেখা গেল যে বিএনপি কৌশল পরিবর্তন করছে। বিএনপি এখন বলছে যে আন্দোলন নয়, অন্য কৌশলে তারা আগাবে। অন্য কৌশলটা কি? অন্য কৌশল যেটা এরই মাঝে তারা শুরু করে দিয়েছে, বিভিন্ন দলের সঙ্গে মিটিং করা শুরু করে দিয়েছে। এরই মাঝে আমরা দেখলাম যে 12 দলের সঙ্গে বিএনপি মিটিং করেছে, 12 দলকে একত্রিত করার চেষ্টা করেছে। তাদের পয়েন্টে যেন তারা এক সুরে কথা বলে, নির্বাচন ডিসেম্বরে চাই এই সুরে কথা বলে, সেই মিটিং আমরা দেখেছি। এবং বিএনপির এখনকার পরিকল্পনা হচ্ছে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত দল রয়েছে, রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে, তাদের সঙ্গে বিএনপি আলাপ আলোচনা করবে। সেই আলাপ আলোচনা কদ্দূর এগোবে, কিভাবে এগোবে, বিএনপি সরকারকে আদৌ চাপ দিতে পারবে কিনা, সেই কথাগুলো তো প্রশ্ন হিসেবে সামনে আসেই। আবার এই কথাগুলো যখন প্রশ্ন হিসেবে সামনে আসে, তখন আরেকটা ব্যাপার সামনে এসেছে। সেটা হচ্ছে যে সাংবাদিক জুলকারনাইন শাহের একটা ফেসবুক পোস্টে সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের যে মিটিং মিছিল এগুলো হচ্ছে, বিশেষ করে মিছিলে লোক বাড়ছে, এর জন্য সরকারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী করেছেন তার এক ফেসবুক পোস্টে। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগের ঢাকাতে মিছিল বাড়ছে, এমনটা দাবি করেছিলেন তিনি। জুলকারনাইন শাহের সরকারের পক্ষে নানা রকমের ভূমিকা রেখেছেন। এর আগে আল জাজিরার এই অনুসন্ধানী সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্ন অনুসন্ধান এখন পর্যন্ত রয়েছে, এবং এই অনুসন্ধানটা যদি সত্যি হয় তাহলে বিএনপি কী করবে? সরকারের ভেতর থেকে সরকারের কোনো কলকবজা যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে থাকে তাহলে বিএনপি কী করবে? আবার আরেকটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে সমন্বয়ক রাফিদের ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে উত্তরায় যে একাধিক মিছিল হলো আওয়ামী লীগের, একদিন আগেই আমরা দেখেছি সেই মিছিল, একদিন 2 দিন আগে বৃহস্পতিবারে আমরা মিছিল দেখেছি। শুক্রবার থেকে সেই আলোচনাটা বেশ জেঁকে বসেছে আমাদের সামনে, এবং সেই মিছিলের পেছনে এনসিপি 2 নেতা সার্জিস আলম এবং সালাউদ্দিন তানভীর, তাদের দুজনকে দায়ী করেছেন রাফিদ। এই দাবি যখন তিনি করেছেন তখন অনেক কিছুই সামনে এসেছে, এবং এনসিপির যে সাধারণ সভা সেখান থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে আমরা দেখেছি। তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে কিনা, অর্থের বিনিময়ে সেই আঁতাত হচ্ছে কিনা, যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের
প্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যদি এনসিপির 2-4 জন নেতার সঙ্গে এরকম যোগাযোগ আওয়ামী লীগের কিছু পর্যায়ের থাকে, যদি টাকার লেনদেনের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, এই ব্যাপারগুলো যদি থাকে, তাহলে বিএনপি কোন পদক্ষেপ নেবে, কোন পথে যাবে, ব্যাপারগুলো কিন্তু ধোঁয়াশার। এই ব্যাপারগুলো যখন ধোঁয়াশার, তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে যখন চারিদিকে উত্তপ্ত হচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখলাম যে একটা বেআইনি বিবৃতি দিতে, বিবৃতি মানে সাংবাদিকদের বুম পেলে তো অনেকে কথা বলতে চান, যার যত কথা উগলে দিতে চান, তিনি আইন বিরুদ্ধ একটা কথা বলে ফেললেন ওপেন। সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য, আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশকে হুকুম দিয়েছেন, এবং কোনো পুলিশ যদি এখানে গাফিলতি করে তাহলে সেই পুলিশেরও চাকরি থাকবে না, এরকম কথা বলেছেন। এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন কিনা সেই আলোচনা এখন বাংলাদেশের অন্যতম প্রধান আলোচনা। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার কোনো রেড অ্যালার্ট জারি করেনি, কোনো নোটিশ জারি করেনি, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হয়নি, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়নি, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলতে পারেন না যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হবে, ঠেকানোর জন্য নির্দেশ দিয়েছে। গণতান্ত্রিক দেশে যে কোনো দল মিছিল মিটিং করবে, এটাই স্বাভাবিক। সেটা যতক্ষণ পর্যন্ত আইন দিয়ে, নির্বাহী আদেশে হোক, যে কোনো আদেশে হোক, সেটাকে আপনি যতক্ষণ পর্যন্ত রহিত না করছেন, ততক্ষণ পর্যন্ত সেটার বিরুদ্ধে অ্যাকশান আপনি নিতে পারেন না। হ্যাঁ, আপনি যদি গোপনে করতেন, যে গোপনে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা সংবাদ মাধ্যমে ওপেন বলতেন না। গোপনে গোপনে অনেক কিছুই করে সরকার, অনেক কিছুই করতে দেখেছি বিভিন্ন সময়ে আমরা সরকারকে। সেই ক্ষেত্রে বলার কিছু খুব একটা শক্ত যুক্তি থাকতো না, কিন্তু যখন ওপেন বললেন তখন তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হচ্ছে। এই ব্যাপারটার যে ইফেক্ট পড়বে, সেটাতেই বা বিএনপি কি রিফ্লেকশন দেবে? বিএনপির রাজনৈতিক কৌশল অনেকটা ভঙ্গুর বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের সময়েও দেখা গেছে যে বিএনপি বারবার আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বলেই যে আওয়ামী লীগ সরকারের 2014 ইলেকশন করার, একা ইলেকশন করার পর আর ক্ষমতায় থাকার কথাই না, বিএনপির আন্দোলনের দুর্বলতার কারণে আওয়ামী লীগ কিন্তু 2018 পর্যন্ত ক্ষমতায় থেকেছে, আবার 2018-তে নির্বাচন করেছে, 2018-তে এসে বিএনপি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এটাও মনে করেন অনেকে। 2018-তে তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করলো, 2018 নির্বাচনকে এক ধরনের বৈধতা দিল তারা, এবং সেখানে মাত্র যখন 5-6টা আসন পেল, তখন তারা বুঝলো যে আওয়ামী লীগের কৌশলের কাছে তারা হেরে গেছে। তার মানে হচ্ছে যে রাজনৈতিক কৌশলে বিএনপি বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। এখনও কি সেই ধারা অব্যাহত রাখতে চাই বিএনপি? সরকার যখন নির্বাচনের কথা বলছে না, আবার এই সমালোচনাও রয়েছে, বিভিন্ন দিকে এই আলোচনা হতে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচন ডিলে করছে মূলত ভারতের প্রেসক্রিপশনে এবং আমেরিকার প্রেসক্রিপশনে। আমেরিকা, ভারত দুই দেশই প্রভাবশালী, এই দুই দেশ তারা চাইছে না এখন নির্বাচন হোক, তারা চাইছে সংস্কারের নামে সময় অতিবাহিত হোক। যত সময় যাবে আওয়ামী লীগের ভুলভালগুলো মানুষ ভুলে যাবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসবে। তখন আওয়ামী লীগ নির্বাচন করলে আবার ক্ষমতায় যেতে পারবে, এরকম প্রত্যাশা থেকেই হয়তো এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এবং সরকারকে দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল করা হচ্ছে। এই আলোচনাও কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, চায়ের টেবিলে সব জায়গায় রয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে বিএনপির পদক্ষেপ কী হবে? সব মিলিয়ে বিএনপির পদক্ষেপগুলো, রাজনৈতিক পদক্ষেপগুলো এই সময়ে এসেও যখন আপ টু দ্য মার্ক হওয়ার কথা, তখন কিন্তু তারা আপ টু দ্য মার্ক হতে পারেনি, বরং পিছিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন যে বিএনপি সরকারের নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলে যে নমনীয় ভাব দেখাচ্ছে, এই নমনীয় ভাবের সুযোগ নিয়ে সরকারের পক্ষে যে ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরও 5 বছর তাদেরকে ক্ষমতায় রাখা হোক, আরও 5 বছর 10 বছর ক্ষমতায় দেখতে চাই, সেই ব্যাপারগুলো বিএনপির দুর্বলতার কারণে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি। আবার বিএনপি থেকে নতুন দল করা, এলডিপি করা নেতা কর্নেল ওলি তিনি মন্তব্য করেছেন সেটা হচ্ছে দেশের জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের অপেক্ষা করছেন সরকারের উদ্দেশ্যে, তিনি এটা বলেছেন। তার মানে হচ্ছে যে কর্নেল ওলি স্পষ্ট, যে কথা একটু আগেই বললাম যে নির্বাচন পিছিয়ে দেয়া এটা আওয়ামী লীগকে সহযোগিতা করারই একটা কৌশল হতে পারে, আমেরিকান প্রেসক্রিপশন হতে পারে, যেটা আমেরিকা প্রকাশ্য, আমরা গতকালকে একটা ভিডিওতে আলোচনা করেছি যে আমেরিকার প্রতিনিধি দল যারা এসেছে তারা স্পষ্টভাবেই বলেছে যে সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত থাক, সরকারের সংস্কার কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে। তার মানে হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশন, নির্বাচন দেরিতে হোক সমস্যা নেই। তো আমেরিকা এই মুহূর্তে কার পক্ষে অবস্থান করছে? নিশ্চয়ই ডক্টর ইউনূস সরকারের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে। ভারতের পক্ষ মানেই শেখ হাসিনার পক্ষে। ব্যাপারগুলো কিন্তু দুয়ে 4 হয়ে যায়। সেই জায়গায় রাজনৈতিক কৌশলে যদি বিএনপি পিছিয়ে পড়ে, তাহলে বিএনপির আমও যাবে, ছালাও যাবে, এমনটাও মনে করেন অনেকে। সেই ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞা আরও ক্ষুরধার হওয়া উচিত, আরও বেগবান হওয়া উচিত। বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা সেটাই মনে করেন। বিএনপি কি এখন যেটা ভাবছে যে সরকার
সরকারের প্রতি নমনীয় ভাব, সরকারকে বোঝানোর চেষ্টা করা, বিভিন্ন দলকে বোঝানোর চেষ্টা করা, সেই নমনীয়ভাবে চললে বিএনপির জন্য কি শুভ হবে? যেটা বিএনপি ভাবছে যে এই মুহূর্তে নির্বাচনের জন্য যদি আন্দোলন করা হয় তাতে জনগণের সমর্থন বিএনপির থেকে সরে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো তাদেরই ভক্ত হয় যারা কৌশলে হোক, বিভিন্নভাবে হোক শক্তি প্রদর্শন করতে পারে, রাজনৈতিক শক্তি, অপশক্তি না। রাজনৈতিক শক্তি কার কত বেশি সেটা কিন্তু মাঠে প্রমাণিত হয়। আর মাঠের কার্যক্রম যত দুর্বল থাকবে, আপনি এই মিটিং সেমিনারের কার্যক্রম যত সবল করতে চাইবেন, তত কিন্তু ওই জনপ্রিয়তাহীন যে বাম দলগুলো বাংলাদেশে রয়েছে, যারা নেতা সর্বস্ব দল, সেই দলগুলোর কর্মকাণ্ডে যদি আপনি অভ্যস্ত হন, অনেক বেশি জনপ্রিয় হওয়া একটা দল হওয়া সত্ত্বেও, তাহলে আপনি রাজনীতির যে দৌড়, রাজনীতির যে ট্র্যাক, সেই ট্র্যাক থেকে পিছিয়ে পড়বেন। তেমনটাই বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি কি সরকারের কৌশলের কাছে হেরে যাচ্ছে? বিএনপি কি রাজনীতির চালে একটু ভুল করছে? আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে, তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সীমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হচ্ছে, এবং সরকার যে চাপের মুখে রয়েছে বা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে, গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও সরকারের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা বিব্রতকর অবস্থায় রয়েছেন, চাপের মুখে রয়েছেন, নানান ধরনের দান্দিকতার মধ্যে রয়েছেন। কারণ হচ্ছে, এর আগে বিভিন্ন সরকার যেভাবে দলীয় স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য পুলিশকে ব্যবহার করেছে নগ্নভাবে, এখন যেই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি বা নির্দলীয় সরকার বলছি, তাদের মধ্যে সেই প্রবণতা আরও বেশি, এবং সেটি তো আমাদের সামনে প্রকাশ্যে এলো। সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। শনিবার আওয়ামী লীগের মিছিল নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন? আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য তুমুল সমালোচনার মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তোপের মুখে। তার এই বক্তব্য দেওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি সচেতন বা আইন বিষয়ে সচেতন, তাদের মধ্যে নানান ধরনের বক্তব্য তাদের মুখ থেকে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে, যে একজন আইনের লোক হয়ে তিনি কীভাবে প্রকাশ্যে এই ধরনের বেআইনি কাজে নির্দেশনা দিতে পারেন। বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করতে পারবেন না, দলীয় কোনো প্রকার কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজপথে নামতে পারবেন না। তাদের উপরে যে হামলা পুলিশের পক্ষ থেকে হোক, কিংবা বিশেষত আমি আওয়ামী সরকারের সময়ের কথা বলছি, অন্যান্য সরকারও এই ধরনের কাজ করেছে, কিন্তু গত 15 বছর এগুলো দেখে আমরা অতিমাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদের কাছে দৃশ্য পরিচিত, কিছু কাটছাট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই সরকারকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার বলা হচ্ছে, সেই আওয়ামী সরকারের সময়ে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যে এভাবে ঘোষণা দেননি যে অমুক দলের মিছিল প্রতিরোধে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যা বলেছে আকার ইঙ্গিতে বলেছে, অথবা ভিতরে ভিতরে তাদের নির্দেশনা ছিল, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু প্রকাশ্যে এইভাবে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এমন কোনো নজির নিশ্চয়ই নেই। স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারগুলোর মুখে তাও লাগাম ছিল। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো কোনো রাগঢাক রাখছে না। কেন তারা এতটা নির্লজ্জের মতন, এতটা ওপেন বেআইনি কথাবার্তা? যেই উপদেষ্টা বা মন্ত্রী সমমর্যাদা যে ব্যক্তি, তিনি আইন প্রয়োগের কথা বলবেন যথাযথ বিধিবিধান মেনে, সেখানে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা বলছেন, না হলে শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ করার পরিকল্পনা হয়তো অনেকের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত হয়নি, কেন এই কাজটি করবেন? আমরা সরকারের পক্ষ থেকে এই কৌশলটুকু অবলম্বন করতে দেখছি না, যে ভিতরে ভিতরে নির্দেশনা দিয়ে। কিন্তু তারা এখন ওপেন বলছেন। বারবার যে বলা হয় সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রিস্টোর করা যাচ্ছে না বা খুব ধীর গতিতে এগোচ্ছে, তার কারণ পুলিশ মনোবল ফিরে পায়নি। কেন মনোবল ফিরে পায়নি? পুলিশ আক্রমণের শিকার হয়েছে 5 আগস্টের আগে পরে, এবং যারা আক্রমণ করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এই পুলিশ ফ্যাসিস্ট সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে নগ্নভাবে কাজ করেছে। আচ্ছা, তাহলে পুলিশের মধ্যে মেসেজটা তো এই যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এখন তারা আক্রমণের শিকার। এখনো পুলিশ যে নগ্নভাবে ব্যবহৃত হবে, কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? সেই আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে এখন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার তারা আবারও হবেন কিনা নতুনভাবে? সেই জিনিসটা নিয়েই তো তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাহলে তারা কিভাবে মনোবল ফিরে পাবেন, কিভাবে কাজ করবেন পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যরা? এবং আমরা যেটুকু জেনেছি ডিএমপির সূত্রে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে, যে গত কয়েকদিনে বা 2 দিনে 17 এবং 18 এপ্রিল আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার কারণে এর মধ্যে 12 জনকে আটক করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে সরকার ভিতর থেকে কিভাবে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি যেটা জানাচ্ছে গণমাধ্যমকে, যে পুলিশের যে নিয়মিত টহল কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা ভোর রাত 4টা থেকে তাদেরকে বিশেষ পেট্রোল টিম নিয়ে কাজ করতে হবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাতে হবে।
কিন্তু আমরা দেখলাম যে রোববার খুলনাতে ভোর 7টার সময়তেই মিছিল হয়েছে। এখন কেউ পুলিশকে দোষারোপ করলে করতেই পারেন, অথবা পুলিশ সেই মনোবল ফিরে পেয়ে দক্ষতার সঙ্গে খুব সাহসিকতার সঙ্গে এই ধরনের মিছিল প্রতিরোধ করতে যাবে, তাদের মনে তো ভয় আছে। কীভাবে এই পুলিশকে আমরা কাজে লাগাবো? বারবার বলে আসছি, আমরা অসংখ্যবার বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের সময়ও বলছি, আওয়ামী লীগের ছাড়া এই পরিবেশেও বলছি যে এভাবে নির্দিষ্ট কোনো দলকে জোর করে তাদের কার্যক্রম আটকে রাখা যায় না। সেই দলের আদর্শ যেটি হোক না কেন, সেই আদর্শকে জোর করে অবদমিত করে রাখা যায় না। কিন্তু তারপরও বর্তমান সরকার সেই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, সেই লক্ষ্যে তারা নিজেদেরকে পরিচালিত করছে। এর উদ্দেশ্য, এর লক্ষ্য কী সেটাও আমরা জানি। এর আগে আপনাদেরকে জানিয়েছি আমার একটি কন্টেন্টে, একদিন আগে। সর্বসাকুল্যে যা কিছু হচ্ছে তার কি আবার পাল্টা রিয়াকশন আছে না? সেই রিয়াকশনের কথা আমরা কেউ মনে রাখি না। বিএনপি যেমন মনে রাখেনি, আওয়ামী লীগ মনে রাখেনি, বিএনপি আওয়ামী লীগ মতন আবার যেই যে সোকল্ড নির্দলীয় সরকার তারাও মনে রাখছে না। এর প্রতিফলটা কি? এই রিটার্নটা কি? কেন আমরা এটুকু বুঝতে পারছি না? এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কথাও আমরা এক্সাম্পল হিসেবে নিই, ওয়ান ইলেভেন সরকারের অনেক উপদেষ্টা তাদের ক্ষমতা অপব্যবহার তো আমরা দেখেছি। আমি বলছি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ক্ষমতা অপব্যবহার করছে, তিনি তো সরকারের হয়ে কাজ করছেন, তিনি এককভাবে কাজ করছেন না। সো আমরা আগের কোনো উপদেষ্টার পরিণতি দেখেছি, এখন হয়তো আমাদের সে ধরনের অপেক্ষায় থাকতে হবে। রাজনীতির বেহাল দশা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বাংলাদেশের রাজনীতির মাঠ দিনে দিনে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানি না ভবিষ্যতে আমাদের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। অনেকেই মনে করছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে, আওয়ামী লীগ ফেরার জন্য প্রত্যয় নিয়ে বসে আছে, যে কোনো সময় ফিরতে পারে। এটাই আজকে আমরা দেখলাম জিএম কাদের তিনি নেতাকর্মীদেরকে রাজপথে নামার শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। কেন দেখেন, জাতীয় পার্টিকে আপনি যতই দুর্বল মনে করেন না কেন, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের, তার যে ভারত থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবার সাথে যে একটা ঘনিষ্ঠ কানেকশন, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন যে এই যে শুল্ক আরোপ যে আমাদের দেশে হয়েছে না, যখনই শুল্ক আরোপটা আমাদের দেশে বৃদ্ধি করা হলো, তার ঠিক 2 দিন আগে জিএম কাদের বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের উপর এই যে শুল্ক আরোপ অর্থাৎ ভ্যাটটা বৃদ্ধি হতে যাচ্ছে। কারণ জিএম কাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে জিএম কাদের সাথে আমেরিকা ভারতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা অবিশ্বাস্য, এটা অনবদ্য। একই সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে তিনি রাশিয়া সফর করে আসলেন। অনেকেই বলছেন যে রাশিয়া সফর করে আসেননি, শুধু তিনি সেখানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কাজ করে যাচ্ছে। এই যে সমঝোতার স্মারক যে আমরা দেখতে পাচ্ছেন, একই সাথে দাবি করা হচ্ছে সার্জিস আলম এবং সেনাবাহিনীর মধ্যে একটা গুটু হয়েছে, একটা আলোচনা হয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করার জন্য, আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য। সকল রাজনীতির মাঠে যে এত অঘটন ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে নাজেহাল করে ছাড়বে, এই বিষয়গুলো আপনাকে অতিষ্ঠ করে ছাড়বে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড়, প্রেক্ষাপট, যে কোনো সময় রাজনীতির অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারে। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, আবার তারা এই ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে, আবার যাদেরকে আমরা সম্ভাবনা দেখছিলাম তারা এই ক্ষমতায় যেতে পারে, আবার যে কোনো সময় তারা মাঠ ছাড়াও হতে পারে। গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ডিক্লেয়ার দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে, না ঠেকিয়ে দেয়, তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আওয়ামী লীগ তার প্রতিউত্তর দিয়ে দিয়েছে খুলনা জেলা এবং মহানগরের সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল। আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিলগুলো হবে সামনে, সেগুলা আস্তে আস্তে বড় হতে থাকবে। তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে খুলনার মধ্যে, সেটাতে হাজারে হাজারে মানুষ ছিল। যখন আওয়ামী লীগ 20-30 জন নিয়ে ঝটিকা মিছিল করতো, অনেকে হাসতো, না বলছে 20-30 জন থেকে 100-তে যাবে, 100 থেকে 200-তে গিয়েছে, 200 থেকে 500 হয়েছে, এখন 500 থেকে 1000-এ চলে গিয়েছে। অথচ কালকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে। আর আওয়ামী লীগ দেখিয়ে দিল আওয়ামী লীগ এসব হুঙ্কারে ভয় পায় না। যত বেশি হুঙ্কার দিবে, তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে, তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে। তা আজকেও প্রমাণিত হয়ে গিয়েছে। নারায়ণগঞ্জ বলেন, গোপালগঞ্জ বলেন, এই খুলনা বলেন, তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগকে যত কোণঠাসা করা হবে, যত চাপিয়ে রাখার চেষ্টা করা হবে, যত হুঙ্কার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হবে, আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করবে। এখন এগুলাকে ঝটিকা মিছিল বলা যায় না। ঝটিকা মিছিলটা হচ্ছে অল্প কয়েকজন মানুষ 4-5 সেকেন্ড একটা মিছিল করে চলে গেল, যেখানে হাজার হাজার মানুষের দল হয়, যেখানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসে ইউনূস সরকারের পতন চাই। এটাকে কি বিক্ষোভ মিছিল বলা যায়? আজকে খুলনার মধ্যে যে মিছিলটি হয়েছে, বিশাল বড় একটি শোডাউন দিয়েছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে এই শোডাউন সরিয়ে যাবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কর্মী আছে এভাবে রাজপথে হুঙ্কার দিয়ে নামবে, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলবে রাজপথ। এটাই বাংলাদেশের আওয়ামী লীগের শক্তি ছিল, এখনো বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটাই। জয় বাংলা স্লোগান বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে তোলে, মনোবল চাঙ্গা করে তোলে। এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের স্লোগান। যারাই মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই স্লোগান দিবেই দিবে, সেটা যে দলেরই হোক। আজকে দেখিয়ে দিয়েছে খুলনা মহানগর যে তারা কি করতে পারে। জেলা শাখা সহ তারা সকল ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, হাজার হাজার মানুষ হয়েছে। প্রত্যেকটা জেলা মহানগরে এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সকলে নামে, এভাবে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের সাথে বিক্ষোভ মিছিল করবে, আর আওয়ামী লীগ সে চিরচেনা রূপে ফিরে আসবে।
কিন্তু জনগণকে নিয়ে। আমরা সকলে চাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় দল হারিয়ে না গিয়ে কোনটা না থেকে এভাবে বিক্ষোভ মিছিল করে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে এবং নিজের যে আদায় সেটা রাজপথ থেকেই আদায় করে নিতে হবে। এইরকম আন্দোলনের মাধ্যমে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে লাখে লাখে মানুষ নামতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে, জনগণের দলে ফিরে আসবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা তোমাদের ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।